খ্রিস্টপূর্ব 3102 সাল। যুদ্ধ অবশেষে শেষ হয়েছে এবং মাঠে অসংখ্য মৃত সৈনিকের দেহ পড়ে থাকতে দেখা যায়। এক যোদ্ধা, যার নাম অশ্বত্থামা, সে তার সমস্ত শক্তি ব্যবহার করে রাজকন্যার দিকে আক্রমণ করেন তার গর্ভের সন্তানকে হত্যা করার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ উপস্থিত হন এবং তার কর্মকাণ্ডের জন্য তাকে তিরস্কার করেন। তখন অশ্বত্থামা কৃষ্ণের উপর আক্রমণ করার চেষ্টা করেন, তবে কৃষ্ণ সহজে তাকে পরাস্ত করেন এবং তার কপাল থেকে দেবদূতের রত্নটি সরিয়ে তাকে অভিশাপ দেন। কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তার মুক্তি কেবল তখনই আসবে যখন সে ভগবান বিষ্ণুর 10ম অবতারের গর্ভধারিণী মহিলাকে রক্ষা করবে। 6000 বছর কেটে যায় এবং এখন খ্রিস্টাব্দ 2898। বহু বছর ধরে যুদ্ধ এবং দূষণের কারণে পৃথিবী এখন একটা বিভীষিকাময় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কাশী হল শেষ অবশিষ্ট শহর, যা 200 বছর বয়সী সর্বময় দেবরাজ ইয়াস্কিন দ্বারা শাসিত হয়। তিনি কমপ্লেক্স নামে পরিচিত একটি আল্ট্রা মেগা স্ট্রাকচারে বাস করেন, যা শহরের উপর ভাসমান অবস্থায় রয়েছে এবং এটি পৃথিবীর সম্পদ আহরণ করে ধনী ব্যক্তিদের মধ্যে বিতরণ করে। যে ব্যক্তি 1 মিলিয়ন ইউনিট দিতে সক্ষম, তারা সেই বিলাসবহুল কমপ্লেক্সে বসবাস করতে পারে এবং শহরের বাকি মানুষগুলো দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। যখন একটি ট্রাক বন্দীদের নিয়ে আসে, এক প্রহরী সমস্ত মহিলাদের স্ক্যান করে তাদের উর্বরতা পরীক্ষা করেন। এমনকি যদি তারা শিশু হয়, তবুও যে কোনো উর্বর নারীকে কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যাতে তাদের প্রকল্প কে এর জন্য ব্যবহার করা যায়। প্রকল্পটি ইয়াস্কিনের জীবন দীর্ঘ করার উদ্দেশ্যে কৃত্রিমভাবে গর্ভধারণ করা ভ্রূণ থেকে সিরাম তৈরি করতে চায়। তবে কোনো নারী 120 দিনের বেশি গর্ভাবস্থায় টিকে থাকতে পারেনি। তখন একজন বাবা প্রতিবাদ করেন, কারণ তার কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রহরীরা তাকে আঘাত করে। একটি ছেলে অন্য একটি মেয়ের জন্য টাকা চাইতে চেষ্টা করে, কিন্তু যখন সে ফিরে তাকায়, দেখে যে রাইয়া ইতিমধ্যে পালিয়ে গেছে। হঠাৎ রুমি তাকে ধরে ফেলে এবং তাকে একটি গোপন স্থানে নিয়ে যায়, যেখানে সে সম্বলা নামক শহরের গোপন বিদ্রোহীদের সাথে মিলিত হয়। সেখানে তারা দিব্যা নামক একজন গর্ভবতী মহিলার সাথে দেখা করে এবং রুমি একটি বিশেষ পাথর ব্যবহার করে তার গর্ভ পরীক্ষা করে, কিন্তু এটি কোনো আলো দেয় না, যার মানে তার সন্তান বিষ্ণুর অবতার নয়। ঠিক তখনই রাইডার নামের প্রহরীরা আক্রমণ করে, যারা ছাদ থেকে নেমে আসে এবং দ্রুত গুলি করতে শুরু করে। সংগ্রামের মধ্যে পাথরটি পড়ে ভেঙে যায়, তাই রাইয়া ভিতরের টুকরোটি তুলে নেয়। যখন বিদ্রোহীরা রাইয়াকে টেনে নিয়ে যায়, রুমি তার অস্ত্র দিয়ে একটি রাইডারকে হত্যা করে এবং দিব্যাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তারা দুজনেই ধরা পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে রুমি একটি বড় পশুর দ্বারা আক্রমণিত হয়। কমান্ডার মনোজ সেই পশুকে থামিয়ে দেয় এবং বলে যে যদি তাকে সম্বলার অবস্থান না বলে, তাহলে সে দিব্যাকে হত্যা করবে। দিব্যা বলে দেয় যে তাকে যেভাবে হোক মেরে ফেলা হবে, তাই রুমি যেন কিছু না বলে এবং মনোজ তাকে গুলি করে মারে। রুমি ঈশ্বরের ক্রোধ সম্পর্কে একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনোজ তাকে গুলি করে হত্যা করে। এর মধ্যে রাইডাররা বাকি বিদ্রোহীদের ধাওয়া করতে থাকে এবং রাস্তায় গুলি বিনিময় শুরু হয়। যখন রাইডাররা লুকে ঘিরে ফেলে এবং গুলি করতে শুরু করে, তখন তাদের গুলি একটি এআই গাড়িতে লাগে, যার নাম হচ্ছে বুজ্জি, এবং দেখা যায় এর চালক ভৈরব। তার প্রথম ইন্টারেস্ট সেখানে হয় এবং সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়েন। রাইডাররা তাকে টিস করে বলে যে তাকে আরও টাকা দিতে বলে যদি সে লড়াই করে। ভৈরব তার বুটে কিছু সঙ্গীত বাজায়, একই সাথে সে কিছু নাচের অঙ্গভঙ্গি দেখায় এবং একটি ছোট বিস্ফোরক তাদের দিকে ছুঁড়ে মারে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। তবে এটি ছিল কেবল একটি আলোক কৌশল এবং রেগে যাওয়া লোকেরা তাকে গুলি করে, কিন্তু ভৈরব অদৃশ্য হয়ে যায়, কারণ এটি ছিল একটি হলোগ্রাম। এটি বিভিন্ন স্থানে পুনরায় উপস্থিত হতে শুরু করে। ফলে রাইডাররা যখন তাকে ধরার চেষ্টা করে, তখনই আক্রমণ করে। যখন আসল ভৈরব অবশেষে উপস্থিত হয়, সে একজনের বিশেষ স্যুট ভেঙে দেয়, যা তাকে একটি ব্রিজের দিকে ছুঁড়ে ফেলে। শেষ অবশিষ্ট রাইডার বুজ্জিকে আঘাত করে, তাই ভৈরব তাকে এত জোরে ঘুষি মারে যে লোকটি একটি ভবনের ভেতর দিয়ে উড়ে যায়। আরও রাইডার ব্রিজে আসে এবং লোককে দড়ি দিয়ে আটকায়, তাই ভৈরব তার বিশেষ বুট ব্যবহার করে বিশাল এক লাফ দেয় এবং রাইডারদের ব্রিজ থেকে লাথি মেরে ফেলে দেয়। একজন সৈনিক দ্রুত উঠে আসে এবং ভৈরবের সাথে লড়াই শুরু করে। আরেকজন রাইডার এসে তাকে সাহায্য করে। তারা দুজনে মিলে ভৈরবকে ধরে দেয়ালের ভেতরে ঠেলে দেয়, যেখানে তারা একটি সিনেমা হলের মধ্যে গিয়ে পড়ে। ভৈরব একটি ভিআর হেলমেট ধরে একজন রাইডারের মাথায় পরিয়ে দেয়, যাতে সে বিভ্রান্ত হয়, এবং যখন অন্য শত্রু আবার আক্রমণ করে, ভৈরব তাকে এড়িয়ে যায়, যার ফলে রাইডাররা একে অপরকে আঘাত করে। ভৈরব আবারও ব্রিজে দুজন সৈন্যের সাথে লড়াই করে এবং সহজেই তাদের পরাজিত করে। তবে আরও রাইডার আসতে থাকে। লড়াইয়ে ক্লান্ত হয়ে ভৈরব একটি বিশেষ ঘুষি মারে, যা সবাইকে একবারে পরাস্ত করে ফেলে। দুজন লোক তাকে ধরে থাকে যখন সে নিচে পড়ে, কিন্তু ভৈরব তাদের ব্যবহার করে নিচে অবতরণ করে এবং তাদের অজ্ঞান করে দেয়। এরপর ভৈরব দলের নেতার কাছে তার পারিশ্রমিক চায় এবং তার বেল্ট থেকে ঝুলে থাকা একটি পবিত্র প্রতীক লক্ষ্য করে।
এদিকে কমপ্লেক্সে বন্দী নারীরা একঘেয়ে রুটিনে আটকে থাকে। স্বাস্থ্যকর তবে তারা বিরক্তিকর খাবার খায় এবং সারাদিন বন্দী অবস্থায় থাকে। মানুষ এসে নারীদের গর্ভধারণের অগ্রগতি পর্যবেক্ষণ করে, যা পেটের মধ্যে ইনজেকশন দেওয়ার মাধ্যমে করা হয়। প্রধান বিজ্ঞানী ইউরি ব্যাখ্যা করে যে কেউই প্রথম কয় মাস টিকে থাকে না, তাই মানুষ তাকে এখনই সিরাম নিতে বলে, যদিও সেটা খুব তাড়াতাড়ি হয়। একজন গর্ভবতী নারীকে একটি যন্ত্রের মধ্যে রাখা হয় এবং একটি যান্ত্রিক সুর দিয়ে তার পেটের ব্যান্ডের সাথে সংযুক্ত হয়ে সিরাম বের করে আনে, যার ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। তার দেহটি দাহ করার জন্য ফেলে দেওয়া হয় এবং ইউরি সিরামের বোতল নিয়ে মানুষের সাথে রাজাকে দেখতে যায়। উপদেষ্টা বাণী একটি বিশাল মূর্তির নিয়ন্ত্রণে থাকে, যা পুরুষদের রাজকীয় কক্ষে বহন করে নিয়ে যায়, যেখানে তারা ইয়াসকিনকে সিরাম দেয়। ইয়াসকিন সঙ্গে সঙ্গে সিরামটি তার শরীরে ইনজেকশন করে এবং প্রথমে সে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় এবং ঘোষণা করে যে সিরামটি বিষাক্ত। সে সঙ্গে সঙ্গে ইউরিকে ধরে, যে তার হাতার মধ্যে লুকানো ছুরি বের করে তার বুকে ছুরি মারে, কিন্তু ইয়াসকিনের কিছুই হয় না এবং সে ইউরিকে তার অশ্রু খাওয়ায়, যার ফলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। তারপর ইয়াসকিন বাণী এবং মানুষকে আদেশ দেয় যে এমন একজন নারীকে খুঁজে বের করতে যে এই সিরামটি যথেষ্ট পরিপক্কভাবে বহন করতে পারবে। নারীদের কক্ষে দাসী সুমতি এখনও সেই নারীর মৃত্যু দেখে কাঁপছে। সে তার নিজের পেট পরীক্ষা করে এবং দেখা যায় যে সে 120 দিনেরও বেশি সময় ধরে গর্ভবতী, কিন্তু সে এটি গোপন রেখেছে। অন্য এক দাসী লাইল তাকে দেখে এবং বিজ্ঞানীদের জানাতে চায়, কিন্তু সুমতি তাকে অপেক্ষা করতে বলে। দুর্ভাগ্যবশত বিজ্ঞানীরা ঘোষণা করে যে সব দাসী আবার পরীক্ষা করা হবে এবং লাইল সুমতির পিছনে একজন প্রহরী পাঠায়। যখন মানুষ তার উন্নত গর্ভাবস্থার কথা জানতে পারে, তখন সে সঙ্গে সঙ্গে এক্সট্রাকশনে আদেশ দেয়। এবার ভৈরবের দিকে ফিরে আসা যাক। সে তার পুরস্কারের টাকা দিয়ে একটি আসল ডিম কিনে, যা খুবই বিরল। লোক তাকে তার দলে যোগ দিতে বলে, কিন্তু সে প্রত্যাখ্যান করে, কারণ সে মনে করে যুদ্ধে কোনো ভালো মানুষ থাকে না। সে তার জীবনের গল্প শেয়ার করে, কিভাবে সে এতিম ছিল এবং একজন সৈনিক তাকে দত্তক নিয়েছিল, যে তাকে যুদ্ধ, জুয়া, পাইলটিং এবং যন্ত্র মেরামত করা শিখিয়েছিল। একদিন লোকটি ছোট ভৈরবকে কমপ্লেক্সে বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু ভৈরব আগেই তাকে প্রতারণা করে সৈনিককে প্রহরীদের কাছে বিক্রি করে দেয়। ঠিক তখনই ভৈরবকে কিছু লোক ঘিরে ধরে, যারা তার দেনার জন্য টাকা চায়। তাদের বাধা দেয় রক্সি। সে দ্রুত সেই লোকদের অজ্ঞান করে দেয় এবং তার টাকা চায়। সে ভৈরবের সাথে লড়াই করতে শুরু করে, যতক্ষণ না ভৈরব তার প্রতিটি ফ্লার্ট করতে থাকে। তবে রক্সি তার মিথ্যাচারিতায় ক্লান্ত হয়ে চলে যায়। ভৈরব তার পিছনে যায় এবং শপথ করে যে সে তাকে ভালোবাসে, যদিও রক্সি তাকে বিশ্বাস করে না, কিন্তু সে ভৈরবকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। কিছুক্ষণ পরে রক্সি তার সীমিত কাজের অনুমতি ব্যবহার করে ভৈরবকে 60 মিনিটের জন্য ভিজিটর হিসেবে নিবন্ধন করে। তারা কমপ্লেক্সে প্রবেশ করে এবং রক্সি জেনারেটর রুমে তার শিফট শুরু করে, কিন্তু ভৈরব তাকে ধনী লোকদের থাকার সুন্দর এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাজা ফল খায়, ঘোড়ায় চড়ে এবং প্রথমবারের মতো সমুদ্র দেখে। একটি ড্রোন এলাকাটি পাহারা দেয়, তাই তাদের সবসময় নড়াচড়া করতে হয়। রাতে তারা একটি জমকালো পার্টিতে ঢুকে পড়ে, যেখানে তারা সুস্বাদু খাবার খায় এবং লোকজনকে নাচ করতে দেখা যায়। দুর্ভাগ্যবশত ভৈরব একটি মূর্তি ফেলে দেয়, কিন্তু শীঘ্রই প্রহরীরা তাকে ঘিরে ফেলে এবং বাইরে বের করে দেয়। এদিকে বাণীকে মরুভূমিতে ডাকা হয়, যেখানে তার শ্রমিকরা বালির মধ্যে একটি ঐতিহাসিক ধনুক খুঁজে পায়। এই সময়ে রাই একজন রাইডার এবং একটি রোবট দ্বারা তাড়া খায়, তাই সে শহর থেকে পালিয়ে মরুভূমিতে পৌঁছায়। শত্রুদের কাছ থেকে লুকানোর চেষ্টা করার সময় সে বালির মধ্যে একটি গর্তে পড়ে যায় এবং একটি রহস্যময় গুহায় পৌঁছায়। রোবটটি এখনও তার পিছনে আসে, তাই সে একটি পুরানো কক্ষে লুকানোর জন্য করিডোর ধরে এগিয়ে যায়। দুঃখজনকভাবে রোবটটি তাকে খুঁজে পায় এবং তার পা ধরে তাকে একটি স্তম্ভের উপর ছুঁড়ে ফেলে। হঠাৎ এক বৃদ্ধ লোক ছায়া থেকে বেরিয়ে আসে এবং রোবটটি তাকে গুলি করে, কিন্তু এতে তার কিছুই হয় না। বৃদ্ধ লোকটি তার লাঠি দিয়ে রোবটটিকে আঘাত করে ধ্বংস করে দেয় এবং এরপর রাইয়া জ্ঞান হারায়। পরে রাইয়া জেগে উঠে দেখে বৃদ্ধ লোকটি রক্তাক্ত, কিন্তু তিনি এতে অস্থির নন। রাইয়া তার সাথে কথা বলার চেষ্টা করে এবং লক্ষ্য করেন তিনি তাদের পুরনো ভাষার একটি সংস্করণ ব্যবহার করছেন। রাইয়া তাকে বিদ্রোহীদের সাথে যোগ দিতে বলে, কিন্তু সে অস্বীকার করে এবং বলে যে তিনি কেবল একজনের সাথে লড়াই করতে পারেন। কমপ্লেক্সে সুমতিকে যন্ত্রের মধ্যে রাখা হয় এবং যান্ত্রিক সুর দ্বারা তার পেটের সাথে সংযুক্ত করা হয়। তবে সে সময় একটি বৈদ্যুতিক গোলযোগ ঘটে এবং অ্যালার্ম বাজতে শুরু করে। বাণী ধনুকটি পরীক্ষা করতে যায় এবং সে এটি ধরার চেষ্টা করে, কিন্তু একটি শক্তিশালী ঢেউ তাকে উড়িয়ে নিয়ে যায়। একই সময় গুহার বৃদ্ধ ব্যক্তি একটি শক্তিশালী দৃষ্টি লাভ করে এবং রাইয়ার পাথরটি জ্বলতে শুরু করে। বৃদ্ধ ব্যক্তি এটিকে ধরে তার কপালে রাখেন। এটি প্রমাণ করে যে তিনি পুরানো অশ্বত্থামা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সুমতির যন্ত্র থেকে বেরিয়ে আসে। তবে যখন তিনি ইনসিনেটরের দিকে পিছলে যাচ্ছিলেন, তখন লাইল তাকে ধরে এবং উদ্ধার করে। দেখা যায় লাইল এসব করেছে সুমতিকে পালাতে সাহায্য করার জন্য, কারণ তিনি একজন গুপ্ত বিদ্রোহী।
তারা টানেলের মধ্য দিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু সেখানে তাদের দুজন প্রহরী ধরে ফেলে। লাইল একজন প্রহরীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেতু থেকে ফেলে দেয় এবং অন্য একজনকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে। দরজা বন্ধ করে দেয় যাতে সুমতি টানেল দিয়ে পালাতে পারে। সুমতি ল্যাব থেকে বেরিয়ে আসে, কিন্তু যখন সে একটি স্টেপ নেয় তখনই একটি ফাঁদ সক্রিয় হয় যা ফ্লেম থ্রোয়ার চালু করে। আরও প্রহরীরা আসতে থাকে, তাই সুমতি তার গর্ভবতী পেট ধরে আগুনের মধ্যে দিয়ে হেঁটে যান, কিন্তু তার কিছুই হয় না। প্রহরীরা তার পিছনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পুড়ে যায় এবং সুমতি শেষ পর্যন্ত অন্য পাশে পৌঁছানোর পর অজ্ঞান হয়ে পড়েন। মানুষ যখন সেখানে পৌঁছায় তখন ইতিমধ্যে বিদ্রোহীরা সুমতিকে নিয়ে চলে গেছে। শহরে কিছু বজ্রপাত একটি ভবনে আঘাত করে এবং আগুন ধরার কারণে দেয়ালের এক টুকরো ভেঙে পড়ে। ভৈরব এটিকে ধরে ফেলে যেন এটি লোকদের উপর না পড়ে এবং এটি একটি ধর্মীয় প্রতীক উন্মোচন করে যা জ্বলতে শুরু করে। সকালে মানুষ বাণীর সাথে দেখা করতে চায়। তাকে দেবতাদের তৈরি ঐতিহাসিক ধনুকটি দেখায়। একটি মেশিন এটিকে ধরার চেষ্টা করে, কিন্তু ধনুকের শক্তি সঙ্গে সঙ্গে এটিকে ধ্বংস করে দেয়। সুমতি জেগে ওঠে এবং দেখে যে বিদ্রোহীরা তাকে সাম্বালায় নিয়ে যাচ্ছে। হঠাৎ করে রাইডাররা তাদের গাড়ি থামিয়ে দেয়, তাই বিদ্রোহীদের তাদের দেখায় যে তারা কেবল সাধারণ আবর্জনা সংগ্রহকারী। একজন প্রহরী গাড়ির পিছনটা পরীক্ষা করার জন্য জোর করে এবং প্রথমে সে মনে করেছিল এটি খালি, তবে শীঘ্রই সে বুঝতে পারে এটি একটি হলোগ্রাম। বিদ্রোহীরা বেরিয়ে আসে এবং দ্রুত দুজন রাইডারকে হত্যা করে, কিন্তু ইতিমধ্যে একটি অ্যালার্ম পাঠানো হয়ে গেছে, তাই তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। অ্যালার্মটি ভৈরবের কাছে পৌঁছায়, তাই সে পুরস্কার লাভের জন্য মরুভূমির দিকে রওনা দেয় যাতে সে সঙ্গে সঙ্গে বিদ্রোহীদের খুঁজে বের করতে পারে। আরেকজন রাইডার প্রথমে তাদের খুঁজে পায়, তাই বিদ্রোহী কিরা একটি হোভার বাইক ছেড়ে দেয় এবং শত্রুর গাড়ির পিছনে হাজির হয়। সে একটি ছোট বোমা ফেলে দেয় এবং এটি বিস্ফোরিত হওয়ার আগেই লাফিয়ে পড়ে এবং রাইডারকে মেরে ফেলে। দুর্ভাগ্যবশত আরও রাইডার শীঘ্রই হাজির হয় এবং বিদ্রোহী গাড়ির পিছু নেয়, তাই একটি বন্দুকযুদ্ধ শুরু হয়। কিরা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, কিন্তু সে দুর্ঘটনার শিকার হয় এবং তার হোভার বাইক ধ্বংস হয়ে যায়। একজন রাইডার বিদ্রোহীদের গাড়িতে লাফিয়ে পড়ে এবং আর্যকে অজ্ঞান করে দেয়, কিন্তু সুমতিকে আঘাত করার আগেই কিরা রাইডারের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং লোকটির সাথে লড়াই শুরু করে। একটি হাতাহাতি লড়াই শুরু হয় এবং কয়েকটি আঘাতের পরে কিরা লোকটিকে তার গাড়ি থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু রাইডার দড়ি ব্যবহার করে কিরার পা ধরে রাখে এবং তাকে টেনে বের করার চেষ্টা করে। সুমতি ঠিক সময় মতো তাকে ধরে ফেলে এবং আর্য সাহায্য করতে আসে, কিন্তু কিরা বিদায় জানায় এবং তাদের হাত ছেড়ে দেয়। যখন সে রাইডার গাড়ির কাছে পৌঁছায় সে একটি বিস্ফোরণ ঘটায় এবং তাদের ধ্বংস করে সে নিজেও সঙ্গে সঙ্গে মারা যায়। কয়েক মিনিট পরে ভৈরবও আসে, কিন্তু তাকে একজন কালেক্টর অনুসরণ করছে যে তার অর্থ ফেরত চায়। লোকটি বারবার তার গাড়িটি ভৈরবের গাড়ির সাথে ধাক্কা দেয়, তাই বুঝি একটি বিমান রূপে রূপান্তরিত হয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ক্র্যাশ করে, তাই তাকে আবার গাড়িতে পরিণত হতে হয়। এদিকে বিদ্রোহীদের পিছু নেয় অনেকগুলো ড্রোন, যারা গুলি করে ড্রোনগুলোকে নামিয়ে দেয়। একটি ড্রোন একটি বিশাল মূর্তির উপর আঘাত করে এবং মূর্তির হাত ভেঙে রাস্তাটিকে আটকে দেয়। রাইডাররা বিদ্রোহীদের গাড়িকে ঘিরে ফেলে এবং আর্যকে গুলি করে ফেলে, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার আগেই রাইয়া অশ্বত্থামার সাথে হাজির হয়। সৈন্যরা গুলি চালায়, তবে তাদের গুলি অশ্বত্থামাকে আঘাত করতে পারে না, তাই তিনি লাফ দিয়ে তাদের সাথে লড়াই শুরু করেন। তার শক্তি তাকে অস্ত্রগুলো বাঁকিয়ে ফেলতে এবং সেই রাইডারকে একসঙ্গে তুলে ফেলতে সক্ষম করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাদের পরাজিত করে। যখন সমস্ত শত্রু পরাজিত হয় অশ্বত্থামা সুমতির সামনে হাঁটু গেড়ে বসে, কারণ তিনি দেবতার পরবর্তী পুনর্জন্ম ধারণ করছেন। সেই মুহূর্তে আরেকজন রাইডার তাদের দিকে গুলি চালায় এবং অশ্বত্থামা একটি ধাতুর টুকরো ছিঁড়ে তা ঢালের মতো ব্যবহার করে। আরও রাইডার আসার সঙ্গে সঙ্গে ভৈরবও হাজির হয় এবং কয়েক মিনিটের মধ্যে তাদের সবাইকে পরাজিত করে। তারপর অশ্বত্থামা তাকে ধরে মাটিতে ফেলে দেয়, তাই ভৈরব তার হলোগ্রাম ডিভাইস ব্যবহার করে নিজের প্রতিরূপ তৈরি করে। প্রথমে এগুলো অশ্বত্থামাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে শীঘ্রই তিনি ধাঁধাটি বুঝতে পারেন এবং তার ক্ষমতা ব্যবহার করে আসল ভৈরবকে খুঁজে বের করেন। অশ্বত্থামা সহজেই তাকে পরাজিত করে এবং খুব অল্প সময় লড়াই করে জয়ী হন। তাই ভৈরব বিশেষ হাতকড়া ব্যবহার করে অশ্বত্থামার হাত ধরতে চায়। ক্ষুদ্র অশ্বত্থামা ভৈরবকে হাতকড়া দিয়ে আঘাত করে, তারপর তার শক্তি দিয়ে সেগুলো বিস্ফোরণ ঘটায়। তারপর আবার লড়াই শুরু হয়। ভৈরব আবার সহজে পরাজিত হয়, কিন্তু যখন অশ্বত্থামা তাকে আবার মারতে যাচ্ছে তখন বুজ্জি তাকে আঘাত করে। গাড়িটি তাকে দ্বিতীয়বার আঘাত করার চেষ্টা করে, তবে অশ্বত্থামা তার পা দিয়ে তা থামিয়ে দেয় এবং দ্রুত ধ্বংস করে ফেলে। ভৈরব একটি স্তম্ভের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি সেতুর অংশ ভেঙে অশ্বত্থামার উপর ফেলতে চায়, কিন্তু অশ্বত্থামা কেবল ধ্বংসাবশের মধ্য দিয়ে উঠে দাঁড়ায়।
এরপর ভৈরব তাকে কিছু শিকলে ধরার চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ ব্যক্তি সেগুলো ব্যবহার করে ভবনটি ধ্বংস করে দেয় যেখানে তারা দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত ভৈরবকে চূড়ান্তভাবে পরাজিত করেন। অশ্বত্থামা ফিরে আসার খবর দ্রুত কমপ্লেক্সে পৌঁছে যায় এবং সবাই বুঝতে পারে যে ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। যদি তারা সুমতি শিশুকে গ্রহণের আগে হত্যা না করে, ইয়াসকিন বড় বিপদে পড়বে। কিছুক্ষণ পরে বিদ্রোহীরা শাম্বালায় ফিরে আসে। তাদের অশ্বত্থামাকে বোঝাতে হয় যে এই প্রহরীরা তার পক্ষে, কিন্তু বিদ্রোহী বিশ্বাস করে না যে সুমতি নির্বাচিত মা। কিন্তু সেই মুহূর্তে কয়েক দশকের খরার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এটিকে একটি লক্ষণ হিসেবে দেখা হয় এবং বিদ্রোহীরা গং বাজিয়ে ঘোষণা করে যে ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। সুমতিকে রানীর মতো আচরণ করা হয় এবং সমস্ত প্রবীণরা তাদের আশীর্বাদ ভাগ করে নেয়। মরুভূমিতে ভৈরব জেগে ওঠে এবং প্রহরীরা তাকে ঘিরে ফেলে। তারা ঘোষণা করে যে তাকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে এবং তাকে কমপ্লেক্স থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং জীবনের উপর সমস্ত আশা ছেড়ে দেয়। কিন্তু লুক তার পক্ষে সমর্থন দেওয়ার প্রস্তাব দেয় এবং তাকে শাম্বালায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ভৈরব সম্মত হয়, যদিও একটি ফ্ল্যাশব্যাক প্রকাশ করে যে সে কৌশলে কাজ করেছে। মরুভূমিতে সে আসলে মানুষের সাথে একটি চুক্তি করেছে। যদি সে সুমতিকে বন্দী করতে পারে তাহলে তাকে আবার কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। তাই এখন সে লোকের সাথে পালানোর জন্য বুজ্জিকে মেরামত এবং উন্নত করার কাজ শুরু করে দেয়। শাম্বালায় তারা তাদের সাংস্কৃতিক উদযাপন এবং তাদের নিহত যোদ্ধাদের বিদায় জানানোর জন্য একটি আচার শুরু করে। হঠাৎ সুমতি একটি ভীষণ দেখতে পায় যেখানে তার চারপাশে অসংখ্য মৃতদেহ দেখা যায়, যা তাকে এখানে থাকার বিষয়ে সন্দিহান করে তোলে। রাইয়া অশ্বত্থামাকে পুরনো যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করে, তাই তিনি ব্যাখ্যা করেন যে তিনি পবিত্র ধনুকের সাথে রাজকুমারের কাছে পরাজিত হন এবং তার ভাই কর্ণ তাকে রক্ষা করেন, যিনি মূলত সেই লাঠির মালিক ছিলেন। পরে অশ্বত্থামা লক্ষ্য করেন যে সুমতি চলে যাওয়ার চেষ্টা করছে, কারণ তিনি মনে করেন তিনি এখানে সবাইকে বিপদে ফেলেছেন। তারপর তিনি দায়িত্ব সম্পর্কে তাকে একটি ব্রিফ দেন, যা তাকে থাকার জন্য পরিচিত করে। শীঘ্রই লুক এবং ভৈরব বুজ্জিতে চড়ে শাম্বালায় পৌঁছায়। লুক গার্ডদের গুলি করতে নিষেধ করে, তাই ভৈরব সেই সুযোগ নিয়ে দ্রুত তাদের সবাইকে অজ্ঞান করে ফেলে। অশ্বত্থামা বিপদ অনুভব করে এবং সুমতিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেতুটি তার নিজের একটি প্রতিরূপ দ্বারা আটকা পড়ে। এরপর উভয়ই লড়াই শুরু করে এবং প্রথমে তারা সমান সমান হয়, কিন্তু শীঘ্রই অশ্বত্থামা প্রতিপক্ষকে নিচে ফেলে এবং হলোগ্রামটি ভেঙে দেয় যাতে ভৈরব প্রকাশিত হয়। সুমতি পালানোর চেষ্টা করে, তাই ভৈরব অশ্বত্থামার লাঠি এড়িয়ে তাকে ধরার চেষ্টা করে। অশ্বত্থামা দ্রুত তাকে উদ্ধার করে এবং ভৈরবকে সেতুর উপর থেকে ফেলে দেয়, তবে সে দ্রুত তার হোবার বুটগুলির সাহায্যে সেরে ওঠে। এরপর অশ্বত্থামা তাকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে বুটগুলো ধ্বংস করে দেয়, কিন্তু এরপর বুজ্জি হাজির হয় তার উপর গুলি ছুটতে। অশ্বত্থামা তার ক্ষমতা ব্যবহার করে বুজ্জিকে বিস্ফোরণ ঘটায় এবং ভৈরবকে আগুনের মধ্যে ফেলে দেয়, কিন্তু বুজ্জি একটি রোবট স্যুটে পরিণত হয় যা ভৈরবকে আগুন থেকে রক্ষা করে। প্রহরীরা অশ্বত্থামাকে সাহায্য করতে আসে, কিন্তু আকাশে মানুষের নেতৃত্বে বেশ কিছু বিমান হাজির হয়। ভৈরব তার বিশাল ধাতব মুষ্টি নিয়ে অশ্বত্থামার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের জন্য তারা একে অপরকে ধরে ফেলে, কিন্তু এইবার বুজ্জি আরও শক্তিশালী হয়ে অশ্বত্থামাকে ফেলে দেয়। ভৈরব পালানোর চেষ্টা করে, কিন্তু অশ্বত্থামা মাটির ভেতর থেকে উঠে এসে তাকে সেতু থেকে টেনে নামায়। মানুষের সৈন্যরা শাম্বালায় আক্রমণ করে, যেখানে বিদ্রোহী প্রহরীরা তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে। শহরের শক্তি ক্ষেত্রটি বিমান থেকে আসা আগুনগুলোকে প্রতিহত করছে, তাই মানুষ একটি শক্তিশালী লেজার বিম সক্রিয় করে, যা অবশেষে ক্ষেত্রটিকে ধ্বংস করে। সৈন্যরা ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিদ্রোহীরা একটি শকওয়েভ কামান সক্রিয় করে, যা কাছাকাছি আসা শত্রুর বিমানগুলোকে বন্ধ করে দেয়, ফলে সেগুলো মাটিতে ক্র্যাশ করে। উভয় বাহিনীর মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, কিন্তু এটা স্পষ্ট যে বিদ্রোহীদের হোভার বাইক এবং ঢাল তাদের সুবিধা দিচ্ছে। রাস্তায় মানুষ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। কিছু ধ্বংসাবশেষ তাদের উপর পড়ার উপক্রম হলে ভৈরব এবং বুজ্জি তাদের রক্ষা করে। অশ্বত্থামা কাছাকাছি হাজির হয় এবং ভৈরব তার ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে, তবে অশ্বত্থামা একটি বড় ম্যানহোলের ঢাকনা ঢাল হিসেবে ব্যবহার করে যতক্ষণ না আগুন নেবে। এরপর অশ্বত্থামা বুজ্জির উপর ঝাঁপিয়ে পড়ে, তাই ভৈরব যান্ত্রিক হাত ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে। যখন সে আবার গুলি চালাতে চেষ্টা করে তখন সে আবিষ্কার করে যে অশ্বত্থামা বুজ্জির জেনারেটর নিয়ে গেছে। কিছু কাপড় ব্যবহার করে অশ্বত্থামা দ্রুত বুজ্জির সমস্ত অঙ্গ বেঁধে ফেলে এবং ঝাঁপিয়ে পড়ে তাকে ফেলে দেয়। মূল যুদ্ধক্ষেত্রে মানুষ আবার লেজার বিম ছোড়ে, যা শহরটিতে বড় ক্ষতি করে। আরও সৈন্যবাহিনী বিমান থেকে এসে গুলি চালাতে থাকে এবং বিদ্রোহীরা তাদের ঢাল ব্যবহার করলেও তারা শত্রুদের কাছে পরাস্ত হয়। যখন সুমতিকে একটি বিমানে করে পালানোর চেষ্টা করা হয় তখন বিদ্রোহী নেতা মারিয়াম একটি বড় লাফ দিয়ে শত্রুদের একটি জাহাজকে ধ্বংস করতে শক্তি দিয়ে আঘাত করে। যখন সে ঘুরে দাঁড়ায় তখন সে বিস্মিত হয়ে দেখে যে সুমতি এখনও আছে। সেই মুহূর্তে বিমানে যোগাযোগ করার চেষ্টা করা হয়,
কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে বিমানটি মানুষের দ্বারা বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের কারণে মারিয়াম পড়ে যায়। সুমতি পালানোর চেষ্টা করে, কিন্তু মানুষ একটি যান্ত্রিক হার্নেস ছুঁড়ে তাকে ধরে ফেলে এবং তাকে ভাসিয়ে তার দিকে নিয়ে আসে। একটি বিদ্রোহী ড্রোন উড়ে আসে এবং সুমতিকে নিয়ে যায়। এদিকে মারিয়াম শত্রু জাহাজে ঝাঁপিয়ে পড়ে একজন প্রহরীকে ধ্বংস করে। এরপর সে মানুষের মুখে আঘাত করে, আর মানুষ তাকে নিরস্ত করতে গুলি চালায়। তাই সে একজন প্রহরীর বর্শা তুলে নিয়ে আবার আক্রমণ করে। মানুষ তাকে পরাস্ত করে পিছনে ফেলে শরীরাঘাত করে এবং তাকে হত্যা করে। এরপর ড্রোনটি গুলি খায় এবং সুমতি নিচে পড়ে যায়, কিন্তু অশ্বত্থামা তাকে ঠিক সেতুর কিনারে ধরে ফেলে। তাকে আবার উপরে তোলার আগেই তার হাত পিছলে যায় এবং সে আবার পড়ে যায়। তবে ভৈরব হাজির হয় এবং সুমতিকে ধরে ফেলে। এদিকে অশ্বত্থামা তার পা ধরে ফেলে। অশ্বত্থামা তাদের সেতুর উপর তুলে নিয়ে আসে এবং ভৈরবকে ঘুষি দিয়ে অজ্ঞান করে দেয়। আকাশ থেকে আরও শত্রুদের যান্ত্রিক ফাঁদ এসে পড়ে এবং এইবার তারা অশ্বত্থামাকে মাটিতে ফেলে এবং মাটিতে বেঁধে ফেলে। মানুষও নিচে নামে এবং সুমতিকে চর মেরে অজ্ঞান করে দেয়। এরপর তাকে তার জাহাজে তুলে নেয়। অশ্বত্থামা হতাশায় চিৎকার করে, আর শহরের মাঝখানে পবিত্র গাছটি জ্বলতে থাকে। একটি ছোট পাতা উড়ে গিয়ে অশ্বত্থামার লাঠির উপরে পড়ে, যা ভৈরবের হাতে পড়ে যায়। হঠাৎ করে লাঠিটি জ্বলে ওঠে এবং ভৈরবকে জাগিয়ে তোলে, প্রকাশ করে যে সে অশ্বত্থামার ভাই কর্ণের পুনর্জন্ম। লাঠির শক্তি খুলে দেওয়ার পর ভৈরব বিমানের দিকে আগুন ছুটতে শুরু করে এবং যখন একটি বিমান তাকে আক্রমণ করার চেষ্টা করে, সে শুধু তার হাতে তা থামিয়ে দেয় এবং ফেরত ছুঁড়ে মারে। এরপর সে লাঠি ব্যবহার করে শত্রুদের সমস্ত গুলি থামিয়ে দেয় এবং সেতুর চারপাশে বিমানগুলোকে কি ঘুষি মেরে সরিয়ে দেয়। অশ্বত্থামা পুরনো যুদ্ধের শেষ লড়াইটি মনে করতে থাকে। এদিকে মানুষ কামানটি চার্জ করে এবং ভৈরব লাঠি নিয়ে তা থামিয়ে দেয়, যা দিয়ে সে শেষ পর্যন্ত মানুষকে হত্যা করে। তার শক্তি বিমানটিকে ধ্বংস করে দিচ্ছিল, তাই সে সুমতিকে তুলে নিয়ে বিমানটি ক্র্যাশ করার আগেই সেখান থেকে বেরিয়ে আসে। যখন সেতুটিও ভেঙে পড়ে, ভৈরবের রূপান্তর শেষ হয়ে যায়। সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু সে কিছুই বুঝে না কি ঘটেছে। সে আবার বুঝির মধ্যে ঝাঁপিয়ে পড়ে সুমতিকে নিয়ে পালানোর জন্য। তাই অশ্বত্থামা ফাঁদ ভেঙে দিয়ে যানবাহনটি থামানোর চেষ্টা করে। কিছু সংগ্রামের পর বুঝি তার অতিরিক্ত শক্তি সক্রিয় করে এবং তারা উড়ে যেতে সক্ষম হয়। আবারও অশ্বত্থামা মনে করে যে তার ভাই কর্ণ যেভাবে যুদ্ধের সময় তাকে রাজপুত্রের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। প্রভু কৃষ্ণ সেই সময় রাজপুত্রকে বলেছিলেন কর্ণকে আক্রমণ না করতে, কারণ কর্ণ অত্যন্ত শক্তিশালী ছিল এবং একদিন সে ইতিহাস তৈরি করবে। কমপ্লেক্সে বানি জাস্কিনকে সেই একমাত্র সিরামের ফোঁটা দেয়, যা তারা সুমতির কাছ থেকে সংগ্রহ করতে পেরেছিল। জাস্কিন সিঁড়িতে শরীরে ইঞ্জেকশন দেয় এবং সাথে সাথে সে নতুন শক্তির অনুভূতি পায়, যা তাকে আবার তরুণ করে তোলে। এরপর সে ধনুকটি ধরে এবং আঘাত না পেয়ে সেটিকে ধরে রাখতে পারে। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।